মানে ব্রো আরএস ফাইমরে কয়েকবার কল দিছে বুঝছেন। এটা কোন সময় কল দিছে? আন্দোলনের টাইমে অনেকবার ফোন দিছে। শান্তি শান্তি কত টাকা দিয়া ওই আন্দোলনের মানুষের এটা কিনে দিছে? এই সব দান্দাবাজি। ওই টাকা পাইছে 50,000, ওই কি কয় টাকা রেডি কিনে দিছে। সবাই তো ছিল ওই যে নিয়ন্ত্রণ ছিল না, ছিল শান্তিগো গ্রুপ, শান্তি বেরোনা শিখন, শান্তির বয়ফ্রেন্ড, মিনাত প্রিয়ম, রনি। এরা দেখলাম যে তারা কে জানি রোস্ট করছে, এটা নিয়ে তার মাথা গরম। বলতেছে সকালে যাই এর নামে মামলা করবি, এর নামে মামলা করবি, হাতে যদি থানায় যাবি, যাই যাই যে ভিডিওগুলো দেখাবি। এটা নাকি ওর কাছে তেল মনে হয়। আমার কোনদিন দেখছে বস 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 করতে। ওরা তো মানুষ খুন করতে যায় নাই না। এখন দোষটা কোন জায়গায় হয়ে গেছে কি, সবাই মিলে সলিউশন না করে সবাই মিলে করছে কি বুলেটের গতিতে আসছে ওইখানে, মানে আইসা মানে হাসপাতাল ভাইয়া ফেলাবে এরকম একটা অবস্থা। এই কে নিবে না কি হয়েছে, মালিক কে, এদেরকে পুরা মনে করেন যে অবস্থা। আমার ইনস্ট্যান্ট গাড়িতে উঠাইলো, আফ্রিদি আমার বুঝে টুঝে সকালে ঘুম দিছে। আমার কাজ হচ্ছে 10টা বাজে থানায় যাওয়া। রফসানদার ছোট ভাই ইনোসেন্ট, আরএস ফাইম, পাগলা, তৌহিদ আফ্রিদি, বোম্বাই মরিস, এই যে এরা একসাথে কেন কাজ করতে পারে না? মানে আপনার কি মনে হয়? তৌহিদ আফ্রিদি টপিক, আরএস ফাইম কল, এইগুলা নিয়ে আমি আর কোনোদিন কোথাও আর একটা কথা বলতে চাই না। কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী। কারণ আমি আর্থিক সচিব বাইরে বলবো ব্যাংকিং এর, কেন বলবো এটা হচ্ছে যে জুলাই আন্দোলনের কারণে গণঅভ্যুত্থানটা হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। যদি না হইতো, বাট এত কিছুর ভিড়ে হুট করে তুই আন্দালিব রহমান পার্থ ভাইয়ের সাথে ছবি আপলোড দিলি, আগামাথা আমি কিছু বুঝি নাই। এই লোক জেলে, আমি কেন কাজ করতেছি শুটিং এর দিয়ে দিই, আমার ভিডিওতে রিপ্লাই আসে এরকম যে আপনার ভাই জেলে আর আপনি এভাবে কাজ করে বেরিয়েছেন। এরকম বন্ধু যেন আল্লাহ তার শত্রুরাও আমার শত্রুরাও না দেয়। তাহলে টি শার্ট পরা কেন? আচ্ছা, এই টি শার্ট কোন না, এই টি শার্টটা হচ্ছে আমি একটা ডেমো বানাইছিলাম আর কি, আমাদের টিমের জন্য বানানো হয়েছিল। তৌহিদ আফ্রিদি, কিং ইজ অলওয়েজ কিং। টি শার্টটা কত সালে? এটা রিং এ দিতে থাকতে 2018, 8 বছর ধরে টি শার্ট এটা। এই যে আজকে আমি এটা পরার কারণ কি, টি শার্টটা রাখার কারণ আমি বললাম না যে এটা যত্ন করে কেন রাখছি। যত্ন করার কারণ আছে যে এটা হচ্ছে আমার কিন্তু কিডনি একটা সমস্যা। 2022-এ আমি কিন্তু প্রায় 2 মাসের মতো হুইল চেয়ারে ছিলাম, আমি দাঁড়ায় হাঁটতে পারতাম না। তো হচ্ছে যে আমাকে তারা বলে যে ইমার্জেন্সি ভর্তি হতে হবে, তারপরে হাসপাতালে ভর্তি হতে হবে। এটা হচ্ছে খিদমা হাসপাতালে। মানে আমার আব্বু এটা বলতেছিল যে এগুলো এমনি ঠিক হয়ে যাবে। তো আমার আম্মু মারা যাওয়ার আগে এটা বলছিল ঠিক হয়ে যাবে। আন্টি কিভাবে মারা গেছিল? এই যে থাইরক্সের প্রবলেমে। ইনস্ট্যান্ট ওখানে দাঁড়ায় আমি আফ্রিদিকে ফোন দিয়ে যার সাথে টুকি বললাম যে ভাই আমার অনেক খারাপ লাগতেছে, সহ্য করতে পারতেছি না ব্যথাটা। 10 মিনিট লাগে না, কেমন আইসা বসে 10টা পর্যন্ত বুলেটের গতিতে আসছে ওইখানে, মানে আইসা মানে হাসপাতাল ভাইয়া ফেলাবে এরকম একটা অবস্থা। এই কে নিবে না কি হয়েছে, মালিক কে, এদেরকে পুরা মনে করেন যে অবস্থা। আমার ইনস্ট্যান্ট গাড়িতে উঠাইলো, নিয়ে গেল হোলি ফ্যামিলি হাসপাতালে। ইমার্জেন্সি আমাদের ভর্তি টর্তি করাইলো, ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিল। এর মধ্যে তার টিম প্রায় 20-25 জন হয়ে গেছে আমাদের টিমে যারা যারা আছে। তো সেইখানে হইতেছে যে ওই একটা ভিডিও করে না আফ্রিদি যে তোরে এই কোরবানি দিয়ে বিয়ে করাবো, একটা ভিডিও বানানো হয়েছিল, ওইটা ওই হাসপাতালে ওই দিনই। পিএল এদিকে বেডে চিটপাটা হয়ে আছে, পিএল এর জন্য দোয়া রাখবেন, কারণ ও একটু অসুস্থ কিডনিতে একটু প্রবলেম ধরা পড়ছে, আর ইউরিন ইনফেকশন। হ্যাঁ, তো যাই হোক, ওর জন্য দোয়া রাখবেন যাতে তাতেই সুস্থ হয়ে আমাদের মাঝখানে আবার ফিরে আসতে পারে। আর একটা গুড নিউজ হচ্ছে পিএল এর এবার কোরবানির আগে খোদার কসম লাগি ওর বিয়ে দিয়ে দিব, আল্লাহর কসম একদম, এই কোরবানির আগে ওর বিয়ে দিয়ে দিব। স্বামীর কাছে 50,000 টাকা দিয়ে যায়, মানে যত লাগে বলছে লাগলে আরো ফোন দিস। এই গল্পটাই আমি সময় টিভিতে বলার পরে সময় টিভি বলছিল সে মানুষ হিসাবে কেমন, প্রশ্নটা আমাকে তানবীর এটাই করছিল যে মানুষ হিসেবে কেমন, তার ব্যক্তি সত্তা বর্ণনা করতে যে আমি এই গল্পটা বলি। আবার এটা বলি যে সে তার মুডের উপর ডিপেন্ড করে, যে রাগের কথাটা বললাম না, যখন সে রাইগা যায় তখন তার থামানো যায় না, যে ভাই তখন আপনি মনে করবেন যে সে একটা শয়তান হয়ে যেতেছে। ব্যাপারটা এরকম যে শয়তান দেখি না, আমি আফ্রিদি দেখছি। এই গল্পটার সাথে আমি এই গল্পটা বলছি, তারা প্রেজেন্টেশনটা কিভাবে করছে। তোর এই গল্পটার সাথে আমি একটা জিনিস রিলেট করতে পারি। আমি জানি না এই ঘটনাটা তুই জানিস কিনা। প্রান্ত একবার বিপদে পড়ছিল। প্রান্ত কিন্তু তখন অনেক টাকার দরকার পড়ছিল। প্রান্ত কিন্তু তার ইউটিউব চ্যানেলটা সেল করতে চাইছিল। প্রান্তর আইডি রেই হয়ে গেল রে রিং আইডির আইডি। আর ওইটারে আমরা জব হিসেবে সবাই ঢুকলাম, ওইখানে সে সিইও হিসেবে ঢুকে আর আমি ঢুকে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে। প্রান্ত মেবি ওখানে জবে ঢুকছিল না, সে হচ্ছে অন্য সেক্টরে, আমাদের ওই বিল্ডিং এ না। বারবার যে এই হাজিমের নামটা আসতেছে, এই মানে হুট করে তার উত্থান, হুট করে তার পলিটিক্যাল কানেকশন, কে সে, উত্থান কিভাবে? ধরেন আমার কাজ এক পাশে, বাকি সব অন্য পাশে। আমি কাজে এত রেসপেক্ট করি, আমার কাজ নিয়ে কথা বলে আপনি আমার ভুল ধরে দিবেন যে তোর এটাও হয় নাই, আমি এটা মেনে নিব, ভুল ধরে দিবেন। কিন্তু কাজ নিয়ে মানে বাজে কথা বলবেন, আমি এটা মেনে নিব না। আমার যত সিনিয়রই হোক বা যত ভালো কাজই জানুক সে, আমি এরকম। তো আমারে নিয়ে রোস্ট করছে
ভিডিওটা করছিল এরকম যে আমি নতুন মুখ নিয়ে কাজ করতে পছন্দ করি, আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেটাকে ব্যঙ্গ করে এনে বানাইছে যে তার নতুন মুখ লগে দিচ্ছে তৈদ আফ্রিদি, সাব্বির অর্ণব, এদের ছবি দিচ্ছে, মানে আমি যাদের সাথে কাজ করছিলাম ওই সময়, পিয়াল আরাফাতের নতুন মুখ যাদের নিয়ে সে কাজ করে। তো পরে আমরা হচ্ছে 31st নাইটে আমাকে অতানু ইনভাইট করে ওদের ছাদে ওই মিরপুরে, আমি গেলাম, ওইখানে নুন্নু আমার দেখে দিচ্ছে, ভাই ওই যে তোমার যে রোস্ট করছিল পোলাটা ওই যে কোনো বই রয়েছে, নীলান্ত আহমেদ সিফাত ফেসবুক আইডি নাম ছিল তখন তার। তো তখন আমি যা ওরে মানে ধর্ম এর আগে তো দৌড়ে এসে আমার মনে করেন হাতে পায়ে ধরে সরি টরি করে মাপ টাপ চাই ফেললো এখানে। পরে আমি বলছি বিবো আমি কিন্তু কাজ নিয়ে কথা বলা পছন্দ করি না, তুমি আমার নিয়ে মজা করো, আমি কিন্তু বন্ধুর মতো, আমার ছোট ভাইদের সাথে আমি বন্ধুর মতো, আমি কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি তাদের সাথে ছোটদের সাথে ছোট হোক বড় হোক আমি সবার সাথে মনে করেন যে সিগারেট বিড়ি এগুলো নিয়েও কিন্তু মাথা ব্যথা করি না, আমি এগুলো সবার সাথে ফ্রি। তো একদিন রাতে 2টা বাজে আফ্রিদি আমার ফোন দিয়ে হচ্ছে যে বলতেছে মানে মাথা গরম, আমি বুঝতে পারছি তার মাথা গরম হলে কেমন থাকে আমি তো জানি, চিলাচিলি করতেছে এদিকে এই সেই, আমি ফোনে কিছুই বুঝতেছিলাম না, আমি তাড়াহুড়া করে গেছি। তো যাওয়ার পরে দেখলাম যে তারা কে জানি রোস্ট করছে, এটা নিয়ে তার মাথা গরম, বলতেছে সকালে যাই এর নামে মামলা করবি, এর নামে মামলা করবি, হ্যাঁ হাতে যদি থানায় যাবি, যাই যাই যে ভিডিওগুলো দেখাবি, মানে লিগ্যাল অ্যাকশন আর কি, ওর নাম নিয়ে কথা বল, মানে কেউ যদি নাম নিয়ে ভিডিও করে হয়তো এটা লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়। সাইবার ক্রাইমের মতো। তো আমার বলছে সকালে যাইতে, তো আমি নাম দেখেছি নীলান্ত আহমেদ সিফাত নাম, নীলান্ত আহমেদ সিফাত নামটা চিনা চিনা লাগতেছে, আরে এটা তো আমার রোস্ট করছিল, পরে ওর নাম্বার তো আমার কাছে নাই, পরে আমি নুন্নবীরে ফোন দিই সকাল 8টা বাজে, আফ্রিদি আমার বুঝেটে যে সকালে ঘুম দিছে, আমার কাজ হচ্ছে 10টা বাজে থানায় যাওয়া। তা আমি 8টা বাজে নুন্নবীরে ফোন দিলাম, যেরকম এরকম ঝামেলা হইলো না নুন্নবী তুমি আমার একটু ওর নাম্বারটা দাও। পরে নুন্নবী ওর নাম্বার দেওয়ার পরে আমি ওরা ফোন দিয়ে এরকম বুঝাই যে তুমি ইনস্ট্যান্ট এখানে আসো, যেখানেই থাকো, ধরো তোমার নামের উপর যদি একবার হচ্ছে একটা মামলা হয়ে যায় পরে কিন্তু হচ্ছে তোমার কেরিয়ারের উপর এটা অনেক বড় একটা ইস্যু। পরে ও আসে, আসার পরে হচ্ছে যে আমি বললাম যে ভাই এই যে ওর ভুল বুঝতে পারছে, বুঝে নাই, ছোট মানুষ। পরে দেখলো যে শুধু এর না, এ রাকিব হোসেনও রোস্ট করছে। বাংলাদেশি ইউটিউবে কয়েকটা গ্রুপ আছে, একটা গ্রুপ ছিল সালমানদের, একটা গ্রুপ রাকিবদের, একটা গ্রুপ তৌহিদ আফ্রিদির, তাহসিন একটা আলাদা, ওদিক দিয়ে ছিল আজাইরা লিমিটেড, মানে বাংলাদেশের ইউটিউব। আরেকটা হচ্ছে মাহাসান স্বপ্ন আর আর্থিক সজীব, এর এই বাংলাদেশি ইউটিউবটা কিন্তু নাড়াচাড়া করতো, কিন্তু সবার সাথে সবার কিন্তু আনঅফিসিয়াল ক্লাস, কেউ বলে না, কেউ শো করে না, কিন্তু তুই যখন একজনের সামনে যখন আরেকজনের নিয়ে কথা বলবি তখন তুই ধরতে পারবি যে একজনের সাথে আরেকজনের ক্লাস। যেখানে আমরা 2018 সালে ইউটিউব উৎসব করার পরে গত 8 বছরে এত কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে, কিন্তু একটা সেকেন্ড ইউটিউব উৎসব করার মতো কোনো পরিস্থিতি ক্রিয়েট হয়নি, এত বড় বড় ইউটিউবার বাংলাদেশে। তো ইউটিউব উৎসবের একটা ছবি আছে আমার কাছে, আমি মানে আফ্রিদিকে চিনি না তখন, মানে পার্সোনালি চিনি না, আমার পরিচয় না, সে আমার চিনি না, আমি সালমান ভাই, শফিক ভাই আর প্রত্যয় হিরণ আমরা একসাথে বসা। তো আফ্রিদি সে বলছে ভাইয়া একটু এ পাশে বসবেন, আমি সালমান ভাইয়ের সাথে বসে একটা ছবি তুলবো। তখন আমাকে সাইডে রেখে তারপরে মাঝখানে আফ্রিদি বসে ছবি তুলছে, ছবি তুললে ছবিটা আফ্রিদি ফেসবুকে আপলোড করে, আমি তার থেকে কালেক্ট করি ছবিটা, আমার ফোনের ছবি তুলে না, আমি ছবিটা দেখাই। আমার ব্যাপারটা এই জায়গাতে ঘটনাটা হয়েছে এরকম যে আপনি যে যতজন ইউটিউবারের নাম বলেন না, এক একজনের দিকে সবার সাথে সবার মনে মনে রেশারেশি, কারোর সাথে কারোর সামনাসামনি বনা নাই, দেন এই জিনিসগুলো আপনি যখন তাদের সাথে মিশছেন তো হয়তো জানছেন, ইনসাইড মানুষের সাথে এগুলো জানবে না কেউ। অনেকে তো এটাও জানে না আমি যে এদের অলমোস্ট সবার সাথে কানেক্টেড, আনঅফিসিয়াল অফিসিয়াল যেমনি হোক। এখন এই সবারই চ্যানেলে কিন্তু আমার ভিডিও করা, মানে আমার ডিরেকশনে ভিডিও বানায় দেওয়া আছে। ইভেন আপনি যে প্রত্যয় হিরণের চ্যানেলে প্রথম হচ্ছে যে আমার আম্মু মারা যায়, এটা নিয়ে আমি একটা পোস্ট করি ঘটনা নিয়ে। প্রত্যয় হিরণ আমার আম্মুর ওই স্টোরিটা নিয়ে, মানে সত্য গল্প অবলম্বনে ও শর্ট ফিল্ম বানায় আমার থেকে পারমিশন নিয়ে, এবং ওটাতে ক্রেডিট দেয়, ডিসক্রিপশনে দেওয়া আছে যে বেস্ট অন ট্রু স্টোরি বাই পিয়াল আরাফাত। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে এরা একসাথে কেন কাজ করতে পারেন না, মানে আপনার কি মনে হয় যে, মানে আপনি একটু নিজেই বললেন যে কেউ কাউকে দেখতে পারে না, বা মানে এটা কিসের জন্য, কেন? এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা হয় প্রথমত হচ্ছে তাদের কন্টেন্ট ক্রিয়েশনের ধরনের কারণে, আরেকটা হচ্ছে হইতে পারে তাদের ইগোয়েস্টিক ইস্যু, আরেকটা হচ্ছে ইথিক্স, আর লাস্ট হিসেবে আমি যেটা কাউন্ট করতে পারি, মানি তো অবশ্যই আছে, কিন্তু লাস্ট বাট দ্য নট লিস্ট কেউ কারো আন্ডারে কাজ করতে চায় না, এটা হলো সবচেয়ে বড় কথা। কেউ কারো রেফারেন্সে থাকতে চায় না, কেউ কারো নিচে থাকতে চায় না। মানে আমি যতটুকু এখন পর্যন্ত এই এদের সাথে চলাফেরা করে যতটুকু বুঝতে পারছি, ইউটিউব যে বিষয়টা, এটা কিন্তু কোনো মানে ন্যাশনাল ব্যাপার না, ইউটিউব কিন্তু ইন্টারন্যাশনাল জিনিস। দেখবেন যারা ইন্ডিয়ার ইউটিউবার
ইন্ডিয়ান, তারপরে হচ্ছে যে আমেরিকান ইউটিউবার, দুবাইয়ের যারা ইউটিউবার, এরা হচ্ছে যে সবাই মিলে দেশকে রিপ্রেজেন্ট করতে চায়, যে ওই দেশের ইউটিউবারদের সাথে একটা কম্পিটিশন করে। আর আমরা হচ্ছে আমাদের সাথে কম্পিটিশন করি, আমাদের নীতি ঐক্যতা এগুলো ঠিক নাই। ওই যে বললাম এই ঠিকসটা ঠিক নেই। আন্দোলনের ইস্যুটাই আপনি জাস্ট ধরেন যে, ধরেন আমি তো ওই রুমে ছিলাম না, বা আমি এটা নিয়ে জানি না, বা আপনিও জানেন না। আমরা জানি কিভাবে তাদের কল রেকর্ড বা তাদের ওই রুমে যারা ছিলেন তাদের মুখের কথায়। এই যে হেজি তো একদম ডিরেক্টলি কানেক্টেড ছিল, মানে যেহেতু সবার বক্তব্য এটাই যে আফ্রিদি সম্পূর্ণ ক্যাম্পেইনটা চালাইছে। আর আফ্রিদির হয়ে হেজি স্বীকার করলো যে সে দিনে আন্দোলন করছে এবং রাতে হচ্ছে যে সে আফ্রিদির সাথে এই ক্যাম্পেইন চালাইছে। তো যে ক্যাম্পেইন চালাইছে সে যেহেতু স্বীকার করছে যে ওইখানে সে ব্যতীত সবাই টাকা নিছে, তারা দুজন না, এখানে একটা ব্যাপার বলি, দিনে আন্দোলন করছে, রাতে ক্যাম্পেইন করছে, মানে দিনে সে মুক্তিযুদ্ধ করছে, রাতে রাজাকার ছিল, এটা ব্যাপারটা কেমন হয়ে গেল না? এটা তো আগে স্বীকার করে নাই, মানে সবার কাছে বলছে সে মুক্তিযুদ্ধই করছে। মানে তুই রাতে যাদেরকে গুলি করতেছিস, দিনে আইসা তাদের আবার বাঁচাইতেছিস, এটা তো কোনো সেন্স করে না। না, এটা তো মানে পাবলিকে সে বলে নাই, এটা তো আমার কল রেকর্ডে বলছে, এটা আমি শুনাইছি। কিন্তু আন্দোলনের পরপরই তো সে বাংলা টিভির কাছে ইন্টারভিউ দিছে, সে তো ফাটায় যুদ্ধ করছে। হ্যালো, হ্যালো পিয়াল ভাই, কল ছিলেন? কল তো তোরে আমি দেশ স্বাধীনের পর থেকে দিতেছি, তোর তো কোনো খোঁজ খবর আমি পাই না। গ্রামে গেছিলাম তো তখন হইতেছে আর তো তুই তো ইন্টারভিউ দিয়ে বেড়াইতেছ সব জায়গায়, হ্যাঁ ইন্টারভিউ। তাহলে গ্রামে ইন্টারভিউ দিছস? আরে না, ইন্টারভিউ দিয়ে আর এডিট দেওয়ার শেষ হয়েছে পরে 2 দিন গ্রামে গেছিলাম, আইসি এখন ঢাকায় গেছি। না আমি মাঝখানে একদিন আপনার ফোন ধরি না, সত্যিটাকে আমি ভয়ে ফোন ধরি না। তো সেটা ছিলেন আমি কি বাইরে ফোন ধরলে কারণ আবার সিলে করে আমার কিনা কি কয় এই ভয়ে আর ফোন ধরি না একদিন। নিজে প্রথম দিন থেকে আমার অফিসে গিয়ে দেখছেন, আপনি জানেন যে আমার দোষটা কি আর আমি কি কি কারণে নেইছি। তখন কিন্তু এই টপিক নিয়ে আমার কথা হয়েছে, ব্রো আমার কইলো যে তুই ভিডিও করিস, হ্যাঁ এই কোম্পানির ভিডিওর কাজ তুই করিস। তা আমি বলে কি করলাম, আমি বললাম যে ভাই বাদ দেন ভাই, এটা আচ্ছা পরে দেখা যাবে না, আমি খেলি শেষ। কিন্তু অ্যাভয়েড করে গেছি না, তো তুই কেন পারবি না তোর জায়গা থেকে অ্যাভয়েড করে যেতে জিনিসগুলা? এনে আমি আপনার এটা সহজ একটা উত্তর দিই। আপনি অ্যাভয়েড করতে পারেন কারণ আপনার একটা কথার ওই জায়গার একটা আপনি একটা স্ট্রংলি বললো এগ্রি ডিসএগ্রি করতে পারেন। এমন টিমে অনেক টাইম গেছে আমরা সবাই বিলাইয়ের মতো বলেছি, আপনি একটা কথা একদম ডাইরেক্ট আগে গেছেন, না ব্রো এটা তো ঠিক না, এটা তো এমন হয় না, এটা তো এমন হয়, আপনি বেশি বুঝাই তাই না। আপনি কিন্তু মুখে মুখে অনেকবার অনেক কথা কইছেন, মানে আপনি শুরু থেকে আপনার জায়গাটা স্ট্রং করে লাইছেন। আপনি এটা ভালো করে জানেন, এটি বাইরের মানুষে বুঝাইলে জীবনও বুঝবো। এটা আমি যে কোনো জায়গায় যে কোনো সামনে মানে ব্রো আরএস ফাইম রে কয়েকবার কল দিছে বুঝছেন। এটা কোন সময় কল দিছে? এই যে এই আন্দোলনের টাইমে অনেকবার ফোন দিছে। আরএস ফাইম ভাষা কি ফাঁসাইছে আমারে মেসে কমেন্টে লিখতেছে তুই তো দালাল, তুই নতুন জামানা রাজাকার, তুই আরএস ফাইম এর ট্রেড দিছিস। পোলাবেন ভাবতেছে আমি ট্রেড দিছি, আমি কোন দিকে ট্রেড দিব আমি তো জানি না কলের ব্যাপারে। তোর আমি সবসময় এদিকে মানা করলাম যে জি এরা বাস খাবি। আমার কথা হলো আমি এই ব্যাপারটি পাবলিক করি যে আমি না কলের টাইমে আসিলাম না, এই কথা যদি আমি কই তাহলে তো আরো কত মাসে ফাঁসবো, তখন আর কি জানোস ক মাসে আমার ধরবে, এলিগে আমি কোনো কিছুই কইতেছি না। শান্তি কত টাকা দিয়া ওই আন্দোলনের মানুষের এটা কিনে দিছে? এই সব দান্দাবাজি, ওই টাকা পাইছে 50,000, ওই কি কয় টাকা রেডি কিনা দিছে। তাহলে আচ্ছা একটা কথা, সবাই টাকা নিছে, কেউ ভিডিও বানায় নাই? না কেউ ভিডিও বানায় নাই। সেদিন আমি আবার পোস্ট দিছি ছাত্রকে পক্ষে, আমি কিন্তু ব্রোর লগে থাইকে থেকে প্রতিদিন ছাত্রকে লগে পোস্ট দিছি। এই মেহেদি ভাই, মেহেদির আমি পাইলে ওরে আমি জুতা দিয়া পিটাবো গালে। হয় আর মেহেদি আসাম ওই কি করছে? ভাই বলে 30,000 টাকা লইছে। এই মাথা চুদে 30,000 টাকা লইয়া কালকে লাইভের মধ্যে কয় কেকলা আমি লই না, অনেক টাকা লইছে। তারপর আরএস ফ্যামিলি কি কইছে জানেন? আরএস ফ্যামিলি গিয়া কইছে হেজি তো টাকা লইছে। আমি ওর জুতা দিয়ে ওর গালে মারতে মাথা চুদ দেখছস আমি টাকা লইছি। রুমে প্রত্যেকটা বলা ভাই সামনে বাবা বুঝছেন। ব্রো আমার কইছে কি কয় তুই কাগজে লেখ কার কত টাকা লাগবে। আমি প্রথমবার লিখছি কি ভাইয়ের পাশে আছি এটা লিখছি বুঝছেন। পরে না তুই এমন লেখ। এখন আমি দেখি এমন লোক পাশে তাকে দেখি কি রনি 1 লাখ লাগছে। তখন কি কোন রনি 1 লাখ? রনি কাম করে 25,000-এ, রনিটা চালুচ্ছি 1 লাখ লাগছে কাগজ। এই পোলায় 20,000 টাকার কাজ করে, ঠিক আছে বাইরে। তাই আমার কথা হলো আমি বাইরে 50,000 টাকার কাজ করি আর ওই 20,000 টাকার কাজ করে। ওই 1 লাখ লেখে, তাহলে আমি 1 লাখ লিখুম না কে? আমি কাগজ 1 লাখ লিখছি পরে ব্রো সবার সামনে প্রত্যেকটা মানুষের সামনে আমার কাগজ সিরা লাগছে। সিরা কয় কি কয় তোর কাজ করা লাগবো না, আমার এটা কয়। তো ওই দিন প্রত্যেকটা ক্রিয়েটার টাকা পাইছে, 2 জন টাকা পায় নাই, কে পায় নাই, আমি পাই নাই, আর হইতেছে বেরোনা পায় নাই। সবাই তো আসিল, ওই যে নিয়ন্ত্রণ আসিল না, আসিল শান্তিগো গ্রুপ, শান্তি বেরোনা শিখন, শান্তির বয়ফ্রেন্ড, মিনাত প্রিয়, রনি, এরা। আর ওই যে ওর পেমেন্ট লিখতে বলছে, ওই পেমেন্টে কি বলে শুনে নাই যে ভাইয়ের পাশে আছি, বুঝেন কি ভাইয়ের পাশে আছে। সে নাকি তার প্যারায় পয়রা কাজ করছে, অথচ পেমেন্টের জায়গায় লিখছে ভাইয়ের পাশে আছি। ব্যাপারটা হচ্ছে এরকম, ওর স্ট্যান্ডটা ছিল এরকম যে যদি এখন তো জুলাই আন্দোলনের কারণে গণঅভ্যুত্থানটা হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, যদি না হইতো তাহলে তখন সে বলতো যে
আমরা তো আস্থার সাপোর্টে ছিলাম, আমরা তো স্বৈরাচারের আস্থার সাপোর্টে ছিলাম। মানে সে দুই নৌকায় পা দিয়ে রাখছিল, যেটাতে সে মানে ওই পজিশনে যেটা। এখন এটা যেই পয়েন্টে বলা, তো তার ভাষ্য মতো এখানে সবাই তো পেমেন্ট নিছে। তার ভাষ্য মতো কি এর মধ্যে 4-5 জনে এটা ক্লিয়ার আউট করছে, নিজের বাদে বাকি সবার কথাই বলতেছে এ পেমেন্ট নিছে। মানে সবার ভাষ্যতে এটাই আছে যে আমি নেই ও নিছে, ও বলতেছে আমি নেই ও নিছে, তার মানে মোটামুটি পেমেন্ট নিছে। হারামের টাকা এনে তুমি মসজিদে জমা দিলে তো লাভ নেই, তুমি নিছো তো, ক্যাশ তো তুমি নিছো। মানে অ্যাটলিস্ট ওরা তো স্বীকার করছে, কিন্তু কয়েকজন যাইসা বলছে যে মানে এদেরকে নাকি জোর করে ওই রুম ওখানে নিয়ে গেছে বা এই নিয়ে গেছে। এই জায়গায় আমি তোর একটু টার্গেট করে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে লাস্ট ইনফ্লুয়েন্সারদের যে মিটিংটা ছিল, হ্যাঁ, যেখানে মানে ছবি তোলার কোনো সুযোগ ছিল না, ভিডিও করার কোনো সুযোগ ছিল না, তুই কি ওটাতে ছিলি? না। আচ্ছা, তুই কি জানোস এখানে কে কে ছিল? ওই যে সেম আগের ওই ক্যাম্পেইনের আরেক টাইম বাদে বাকি সবাই ছিল আগের ক্যাম্পেইন। আচ্ছা, এখন আমি বলি, ওইখানে মেবি একজন একটা কথা বলছিল সরকার পক্ষ, মানে ওই সময়কার সরকার পক্ষের যারা ছিল তারা নাকি বলছিল যে এরকম একটা ক্যাম্পেইন আমরা চাই, তোমরা করো। তখন একজন ব্যক্তি নাকি উঠে বলছিল যে আমাদের এটা করা উচিত। হ্যাঁ, সবাই বলতেছে, যেটা মানে আফ্রিদিও বলে নাই, তখন স্ক্রিপ্ট দেওয়া হয় নাই আর কি, প্রস্তাব দিছে। প্রস্তাবের পরে সে ওইটা বলছে আর কি যে কে এসে? ওই যে হেজি। তারপরে মনে করেন আমি কথা বলছি, আমার কথা হচ্ছে আমার কথা যদি মানে নেগেটিভ হয়, আমি তো ওর কল রেকর্ড দিয়ে ওর প্রুফ দিছি, ওর নিজের মুখের কথা ও বলছে, আমি একটা ওর নামে কথা বলছি। এই যে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করলেন, এটাকে আমার থেকে শুনছেন আপনি? না। তারপরে ও যে ওই যে ওইখানে যে ছিল এবং ওর যখন টাকা লিখতে বলছে, ও 1 লাখ টাকা লিখছে, ও নিজে বলছে ও 1 লাখ টাকা দাবি চাইছে। তো ও যদি কাজ করতে অনিচ্ছুক হয়, এবং আফ্রিদি নাকি ওর কাগজটা ছিঁড়েও ফেলছে, এটা নিয়ে আবার অভিযোগ দিতেছে, তাহলে তো খুশি হওয়ার কথা না। ওর বক্তব্য কি ফার্স্টে যে আমাকে বলতেছে যে ও বাধ্য হইয়া দিনে আন্দোলন করে রাত্রে ক্যাম্পেইনের সাথে থাকতে হইছে, বাধ্য হইয়া। যে বাধ্য হয়ে থাকতে চাইছে সে টাকার অ্যামাউন্টে 1 লাখ অ্যামাউন্ট লেখছে, ছাত্রদের রক্তের বিনিময়ে সে 1 লাখ টাকা নেবে। গেল সেই টাকার কাগজটা ছিঁড়ে ফেলে তো খুশি হওয়ার কথা, যাচ্ছে আমার ক্যাম্পেইন থেকে বাদ দিয়ে দিয়েছে ব্যাপারটা, তাই না? যে ওরা বলছে কাগজ ছিঁড়ে, ওরা বলছে তোর কাজ করার দরকার নাই, ওইটা অভিযোগ দিতেছে আমারে যে ভাই আমার কাগজটা ছিঁড়ে ফেললো, আমার কাজ করার দরকার নেই তোর। কম্পিটিশন শুরু হয়ে গেছে, মানুষের রক্তের বিনিময়ে কে কত টাকা নিতে পারে। রনি ওদের নাম আমি কোথাও শুনি নাই। না, আমি একটা জিনিস মনে করি পিয়াল, সেটা হচ্ছে যে নিজের দেশের জন্য যদি কারো মনে ভালোবাসা থাকে, আমি দেশের জন্য কাজ করে দালাল হইতে রাজি আছি। আমার জিনিসটা কি মনে করেন যে আমি যেটা করবো না ওটা আমি লইতেই পারি না, মানে আমার তো এটা মানে বদ অভ্যাস আর কি, আমি এটা মানতেই পারি না। ধরেন আমি একটা জিনিস করি না, আমার কেউ কইছে, আমি ওরা বুঝানো না পর্যন্ত ওরা বুঝিয়ে দিই থাকবো, আর কান খাই ফেলাম ওরা বুঝাইতে। আমি এতগুলো মানে এই এক টপিক নিয়ে এতগুলো মানে আজকে এত বড় ভিডিও, এতগুলো ভিডিও, তারপরে হচ্ছে ওই ইন্টারভিউ, এগুলো আমি আগে বললাম না কেন? কারণ আমার এক কল রেকর্ড দিয়ে শুরু হয়েছে কাহিনী, মানুষজন বিশ্বাস করলো না কেন ওই জিনিসটা? যত প্রুফ লাগে আমি কিন্তু প্রুফ বাইর করতে না, এখনকার জেনারেশনের একটা বড় প্রবলেম কি জানো? এখনকার জেনারেশনের কারণে না তুই কোনো কিছু প্রুফ দিতে পারবি না। যত প্রুফ দিবি, মনে কর তোর চশমাটার কথাই বলি, তুই তার চশমাটা দিবি, বলবে ফ্রেমটা বাঁকা। আচ্ছা, ফ্রেমটা সোজা করে দিবি, বলবে ফ্রেমটা ব্রাউন কালার। তুই ব্রাউন কালারে কালো করে দিবি, গ্লাসটা ম্যাচ হইতেছে না। মানে এরা একটার পর একটা ইস্যু, মনে কর তুই যতই ক্লিয়ার করস। ওই যে 10 সেকেন্ড কত প্রথম যে আমি যে ভিডিওটা পোস্ট করছিলাম আইএস5 এর ভয়েস রেকর্ডের, ওটা মেবি কত 13 সেকেন্ড না জানি 1 মিনিটের ছিল, মানে এরকমই ছিল। ওইটা দেখে কারোর বিশ্বাস হয়, তুই দিছিস ওটাও কারো বিশ্বাস হয় না। তা বিশ্বাসটা করবে কে? তার মানে ওরা আশা করে কি জানো, প্রত্যেকটা ইনসিডেন্টের ভিডিও রেকর্ড করে করে আপলোড দিলে তাইলে মানুষ বিশ্বাস করবে। ওটা করবে না, বলবে এআই। আর যে আমার বলতেছে আমার এটা নাকি এআই, তা আমি তো প্রতিটা জিনিসের ইয়া দিতেছি, এবং যার দোষ সে নিজের মুখে বলতেছে, আমি ওইগুলো দিয়ে বলতেছি। আমার তো মুখে বক্তব্য নাই। আমার ওই রুমের আমি সবকিছু ফুটে দিয়েছি। এখানে ওই শেখ হাসিনা প্রোগ্রামে কি হয়েছে বলা হয়েছিল যে সবাইকে দেশের উন্নয়ন নিয়ে যে কোনো একটা টপিকে ভিডিও বানাইতে। এর মধ্যে রাহি আমারে বলতেছে আর কি, যে বলতেছে ভাই আমার ভিডিওটা আন্না বানাই দেন। টপিক দিল কি, ওর টপিক পড়লো হচ্ছে যে 300 ফিট। হ্যাঁ, সেটা যখন বানাইতে যাই আমরা যেই দিন, ওই দিনই RS5 এই সেম টপিক ছিল, সেটার উপর ভিডিও ওই দিন আপলোড করে, মানে সে আমাদের আগেই পাবলিশ করে ফেলাইছে। তো পাবলিশ করে ফেলানোর পরে আমি দেখলাম যে ও কী বানাইছে, তার মানে আমার কী ওটার মধ্যে মিসিং আছে। আমার আরও একটু ইজি লাগে, আমার এগুলো তো আইডিয়া নাই। যা মানে রাহাই তো ফানি ক্যারেক্টার, ওর ফানি ক্যারেক্টারের একটা সিনেমাটিক একটা জায়গায় রিপ্রেজেন্টেশন কীভাবে তুললে ধরবো? এটা একটা হোটেল না যে ডিকা বললাম যে খা। তো এই ফাইমের ভিডিওটারে একটু রসকস মিলে একটু সিনেমাটিকভাবে কইরা, ইভেন অনেক ড্রোন ফুটেজ ওর ওই ভিডিও থেকে আমি চুরি করছি, যে কষ্ট করে ড্রোন দিয়ে শট নিব নিয়ে আমি রাহিরে বানাই দিছি।
হাসি কান্না ইত্যাদি 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 পর্যন্ত কেউ স্ক্রিপ্টটা শো করছে? না, আমি যেটা মনে করি আওয়ামী লীগ ওই সময় স্বৈরাচার হিসেবে আওয়ামী লীগ নিজেদেরকে সেভ করার জন্য অনেক কিছু করতে পারত। ডিরেক্ট রাজনৈতিক কোনো অফার তাদেরকে করে নাই। আমার কাছে স্ক্রিপ্ট আছে, এটার স্ক্রিপ্টটা সময় টিভি দেওয়া হয়েছে, ওরা ওটাও প্রেজেন্ট করেনি। এই দুনিয়াতে এমন কোন আন্দোলন আছে যে আন্দোলনে একটা মানুষ মারা যায় না বা একটা কিছু ভাঙছে? মানে সহিংসতা ছাড়া ঘরে বসে সুস্থ সহিংসতা ছাড়া কখনো কোনো আন্দোলন হয়? এই যে স্বৈরাচার নিপাত যাক, যেটা বুকের মধ্যে লিখে যে নূর হোসেন মারা গেছিল 90-এর দিকে, 90-এর দশকে এরশাদের আমলে, ওই মানুষটা যে মারা গেছিল উনি একলা গুলি খাইছিল, তো উনিও তো ওইটাও তো একটা মানুষ মারা যাওয়ার পরেই তো স্বৈরাচার নিপাত গেল। তখন তো ওই এরশাদ ছিল, এরশাদ ক্ষমতা দখল করে রাখছিল, তারপরে শেখ হাসিনা খালেদা যে দুইজনে মিলে আবার নতুন করে নির্বাচন করলো। তো যে কোনো সংঘাত বা সহিংসতা ছাড়া আসলে কখনো কোনো গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, 71 বল, 52 বল, 52তে তো মুক্তিযুদ্ধ ছিল না, তারপরেও কিন্তু ভাষা আন্দোলনের মধ্যে গুলি করে কিন্তু সালাম, রফিক, জব্বার, বরকত, শফিক এদেরকে গুলি করে মারছে। তো সহিংসতা ছাড়া কখনো কোনো আন্দোলনে কখনো কোনো কিছু হয় না। এই যে স্ক্রিপ্টটা এই যে প্রথম 3-4 লাইন এগুলো হলো মাস্টার অফ ম্যানিপুলেশন যারা করে তাদের হচ্ছে হাতের লেখা। যে প্রথম লাইনটা হচ্ছে বাচ্চাদেরকে একটু বাহবা দাও, দ্বিতীয় লাইনে ধীরে ধীরে পুরা তাদের কর্মকাণ্ডগুলো নেগেটিভ বানায় দাও। মানে এই যে আপনি যেটা জিনিসটা ডিটেলসে বললেন, মানে এই জিনিসটা কিন্তু আমি সংক্ষেপে সময় টিভির এটাই বলছি যে তারা আন্দোলনটা সাপোর্টও করতেছে না, আবার এমন যেটা বলতেছে এটা তো আন্দোলন হয় না, ঘরে বসে তো আন্দোলন হয় না। আমি শুনছি তো, এরকম শুনছি আমি এটা ওদেরকে বলছি, কিন্তু এটার সাথে আমি ওদেরকে স্ক্রিপ্টও দিচ্ছি, ওরা কেন স্ক্রিপ্টটা শো করলো না এখানে? আন্দোলনের পরে কিন্তু সবচেয়ে বড় বিপদে তারাই পড়ছিল, এই চ্যানেলটাই। আমি ধরে নিলাম সে যা মন চাই করুক, আমার মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে যে আমি চাইছিলাম, আমার অনেকজন যখন ইন্টারভিউর জন্য বলতেছিল, আমি চাইছিলাম এক জায়গায় সব বলবো, মানুষ 10 জায়গায় যখন আমার ভিডিও দেখবে, যেটা এখন দেখতেছে আমার উপর বিরক্ত হইতেছে, আমি এটা হইতে দিতে চাই নাই। আমি চাই না যে এরকমটা হোক। আমার কল রেকর্ড, আমার পারমিশন ছাড়া কতগুলো নিউজ চ্যানেল বড় বড় প্ল্যাটফর্ম আপলোড দিচ্ছে, আপনারা তো দেখছেন ডিরেক্টলি। ওদেরকে তো আমি নিজে দিই না, ওরা ডাউনলোড করে আপলোড দিয়ে দিছে। সকালে ঘুম থেকে ওইটা দেখি ইউটিউব চ্যানেল, ফেসবুক সব জায়গায় আপলোড করা ওদের। তো এত জায়গা থেকে বলছে, আমি যেহেতু ওর সাথে আমার ভালো সম্পর্ক, তানবীরে আমি সুন্দর করে বললাম যে আমি চাই একটা জায়গায় বলতে কথাটা, আমি সব বলতে চাই যেন মানুষজন শুধু এই ভিত্তিতে যেন আমার ইন্টারভিউটা না হয়। আমি চাই আমাকে ক্লিয়ার করতে ব্যাপারটা, শুধু এটা নিয়ে না, আমার শুরু শেষ আমি সব কিছু নিয়ে আর কি, বর্তমানে আমি কি করতেছি এটা নিয়েও, বা আমার সাথে কি হইতেছে। সাংবাদিকতা তো আর আমার করা হয় না, আমি সেই শিক্ষা পাই না বা তার এক্সপিরিয়েন্স আমার নাই যে কোন কথা থেকে শুরু করে কোন কথায় নিয়ে যাওয়া। ধরুন আমার প্রশ্ন করতেছে, আমি তো উত্তর দিতেই আছি, ওই প্রশ্নটা করতে করতে মানে আমাকে এখানে আরেকটা ব্যাপার কিন্তু মনে করে দেখ, ওই মানুষটাই প্রশ্নের উত্তর দিতে পারে যে সত্য বলে। কেউ যদি মিথ্যা কথা বলতে যায় তাহলে কিন্তু সে টানা সত্য কথা বলতে পারে না। হ্যাঁ, ও আমার যা বলতাম বললেই গেছি সে আটকায় যাবে, কিন্তু যার যে সত্য বলে সে কিন্তু আটকায় না। সে কিন্তু অনবরত যে কথাগুলো বলতেছো সেটা কিন্তু তোর সাথে ঘটছে দেখে কিন্তু বলতে পারছে। হ্যাঁ, এগুলো বানানো কথা হয় না। তো এত কিছুর পরে যে তারা যে কাজটা করলো, তারা যদি এমনি হইতো যে ভিডিওটা আপলোড হয় নাই বা মেন ভিডিওটাই আপলোড দিছে, ডিলিট করতে হয়েছে তাদের কোনো প্রেশারের কারণে বা অন্য কোনো কারণে, কোনো সমস্যা নাই, তারা একটা ভিডিও কাট করে কেন লাগায় আপলোড দিল, আবার হচ্ছে যে সেটাই আবার ডিলিট করলো এবং পার্ট 2 কেন এই জিনিসটা আমি আসলে প্রশ্ন রাখতে চাই, আসলে জানি না ওনারা উত্তর দিবে কিনা আর উত্তর দেওয়ার গার্ডস আছে কিনা। সেটা হচ্ছে যে জিনিসটা নিয়ে আমার দাঁড়ানো স্ট্যান্ড করার জায়গা নাই, আমি সেই জিনিসটা করতে যাই কেন? বরং এখানে আরো নেগেটিভ বানানো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে প্রত্যেকটা ক্যারেক্টারে নেগেটিভ বানাইছে, যেহেতু তোর স্টেটমেন্ট ক্লিয়ারই হয়নি এখানে। হ্যাঁ, তুই নিজে নেগেটিভ হয়েছিস, তৌহিদ আফ্রিদির ব্যাপারে যে স্টেটমেন্ট সেটাতে নেগেটিভ হয়েছে, হ্যাঁ, আরএস ফাহিমের টপিকে সেটাও নেগেটিভ হয়েছে। তুই বলতেছিলি এক কথা, তোর কথা গেছে গিয়ে আরেক ধারায়, কারণ কথা পেছন থেকে শুরু হয়েছে, পুরো স্টোরি দেখানো হয়নি। আফ্রিদির খারাপ দিকগুলো যেমন আমি অবজার্ভ করছি, ওর ভালো দিকগুলো আমি অবজার্ভ করছি। আমি দুইটা দিক বলতেই আমি মনে করেন যে নির্দ্বিধায় বলতে পারি, আমার কি বলবে। আফ্রিদি ভালো করে জানে আমি এগুলোর মুখের উপরে বলতাম সবকিছু। হ্যাঁ, আর মানুষ যে বলে যে যারা আমার ওই অতটুক দেখার পরে মানে অতটুক দেখে তাদের ভিতরে রাগ জমে গেছে এবং বলতেছে যে তেলবাজি করি এতদিন তেলে সেরে এখন আইসে, এখন আবার ওর সময় খারাপ লেগে বলতেছে। আমি সবাই ওপেন চ্যালেঞ্জ করলাম, আফ্রিদি তো ভিডিওতে একটা হাইড করে নাই, মানে আমার তো আফ্রিদির ভিডিওতে দেখছে, আফ্রিদির একটা ভিডিওতে কেউ যদি এতটুকু 1 মিনিটের একটা সিন দেখাতে পারে, 10 সেকেন্ডের সিন দেখাতে যে পিয়াল তেলাইছে, এখন যে আমার বলতেছে ও কি চাকরি করে না, ওর অফিসে বসে কি ডাকে বস, আমি আমার বসে কি ডাকি,
আফ্রিদি ব্রোকে এটা কি নাম ধরে ডাকি, তার নাম কই তার এটা ডাকি, এটা নাকি ওর কাছে তেল মনে হয়। আমার কোনদিন দেখছে বস 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 করতে, আমার কোনদিন দেখছে রাহির মতো কইতে যে বসে আমারে 500 টাকা দেয় বার্গার খাওয়ার বসে আমারে। হ্যাঁ আমার কাছে ভাই আমার সেলফ রেসপন্স, তাহলে আমি এই যে এতক্ষণ ধরে গেছিলাম এত কিছু বললাম, জাস্ট পয়েন্ট আউট একটাই ক্লিয়ার করা যে আমি আফ্রিদির নিয়ে শুধু যে নেগেটিভ বলতেছি ব্যাপারটা এটা না। সেকেন্ড পয়েন্ট, আমাকে এটা প্রেজেন্টেশন যেভাবে করছে সময় টিভি, এটা কথা ছিল না। তারা এটা ইচ্ছাকৃতভাবে কেন এটা করলো এটা তাদের কাছ থেকে আমি জবাব দিতে চাই। আর তাদের যদি গাছ থাকে যে আমার এই কথাগুলো মিথ্যা, এটা প্রমাণ করুক আমার পার্ট 2 আপলোড দিয়া। আমি তাদেরকে এই চ্যালেঞ্জ দিলাম। এই যে এতদিন ভয়েস রেকর্ড আপলোড হইলো, তুই নিজে আপলোড করলি, দেন বিভিন্ন পত্রিকা চলে গেল, তারপরে হচ্ছে হুট করে আরো সময় টিভির এই ভিডিওটাও রিমুভ হয়ে গেল, করা হলো রিমুভ হয়ে গেল, আরেকটা আপলোড হওয়ার কথা ছিল ওইটাও আসলো না। বাট এত কিছুর ভিড়ে হুট করে তুই আন্দালিব রহমান পার্থ ভাইয়ের সাথে ছবি আপলোড দিলে, এটার মানে আগামাথা আমি কিছু বুঝি নাই। আমার মনে হয় যে আমি হুদাই দিছি ব্যাপারটা, যে আমি কারে শো করতেছি বা কারে প্রেজেন্ট করতেছি। মানে আপনি যেটা মানে যে বললেন না যে এদেরকে মানে কোনো কিছু প্রুফ করা যায় না। ধরেন আমি যার সাথে ছবি দিব, যদি সে পরিচিত মানুষ হয় তার সাথে আমি ছবিটা আপলোড দিব। ধরেন 10 জনের সাথে কাজ করি, এর মধ্যে 3 জন পরিচিত মুখ আর 7 জন অপরিচিত মুখ। আমার সাথে কিন্তু 7 জনের ছবি আছে, কিন্তু আপনি এটা নিয়ে কিন্তু আমার জিজ্ঞেস করেন নাই। তারা জিজ্ঞেস তারা চিনেন। এখন আপনি একজন মেচুয়ার পার্সন থেকে জিনিসটা এইভাবে জিজ্ঞেস করছেন, তারা বলে আর কত চাটবি, আর কত জনের চাটবি। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তার কাজ করি। আন্দালিব রহমান পার্থ হচ্ছে একজন ব্যারিস্টার, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি বর্তমান সময়ে একজন এমপি, এবং তার সময়ে যখন সে ইয়াং ছিল সে সবচেয়ে ইয়াংগেস্ট এমপি ছিল। এখন একটা পর্যায়ে পরে হয়তোবা তিনি বয়স্ক হয়ে গেছে দেখে, হয়তোবা 20 বছর পরের ঘটনা দেখে এখন সে হয়তোবা একটু সিনিয়র, বাট আলটিমেটলি সে আমাদের সময় সে ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট এমপি ছিল। এখনো তার কথাবার্তা তুখর, ঠিক আছে। সো স্বাভাবিকভাবে তার সাথে তোর ছবি অনেকে নিতে পারবে না। তুই আমার সাথে আফ্রিদির একটা ছবি দেখছিস কখনো? না। তোর সাথে আমার প্রথম পরিচয় তো ওই প্রিন্সের ইভেন্টে। না অডিয়েন্স পার্কে না, ফার্স্ট ভিডিও তো আসলে করি। ওইটাই তো, ওইখান থেকেই তো। ইউটিউব নিয়ে কি প্ল্যান, সামনে কি প্ল্যান তোর? বা আমার জিনিসটা হচ্ছে কি, যেন আমি এত কিছু জানি, এত কিছু করি, হ্যাঁ আমি বুঝি না যে আমি কখন কি করব। কারণ কি ধরেন মানুষ কি করে, ধরেন তাদের চিন্তা করে জব নিয়ে চিন্তা করে যে জবে যদি এফোর্ট না দিই জবটা চলে যাব, তাই না? এই জন্যই কিন্তু 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটিটা করে। নাহলে ভাই সকালে ঘুম থেকে উঠে কার অফিসে যেতে মন চায়? কারণ ধরেন একজন যদি বলে যে অফিসে যাও না, তোমার এমনি স্যালারি দিব, সে কি অফিসে যাবে? কিন্তু যাবে না। এখন ধরেন আমি মানুষের, ধরেন আজকে আমার টাকা লাগবে, আমি মানে এত কিছু কাজ পারি যে আমার ওই কাজটা করে আমি টাকাটা ম্যানেজ করে ফেলি। এই জন্য আমি কোনো কাজে আমার এফোর্টটা থাকে না আর কি। ধরেন আমার যখন একটা নিড থাকবে তখন আমি না এফোর্ট দিয়ে যাবো, এই জন্য কোনো কিছুই করা হইতেছে না। আমি কিন্তু মানে কোন একবার এটার জন্য বুঝতে পারছি, এটার জন্য তোমার এখন বিয়ে দরকার। তো আমি একটা একটা করে ইউটিউবারের নাম বলবো বাংলাদেশের, তুই তাদের সম্পর্কে এক লাইন করে বলবি আমারে, তোর ধ্যান ধারণা তাদের ব্যাপারে কেমন। ঠিক আছে। রাফসানদার ছোট ভাই ইনোসেন্ট, আরএস ফাহিম, পাগলা, তৌহিদ আফ্রিদি, বোম্বাই মরিস, সালমান মুক্তাদির, এই ভাই মিচকা শয়তান, ডানা ভাই জোস। চিনি না, ডানা ভাই চিনিস না? আচ্ছা, মানে পার্সোনালি চিনি না, নাম জানি আর কি। হ্যাজিম্যান, বাটপার, ফুডাপি, হেজির ছোটটা আর কি। পেটুক কাপল, তেমনটা কন্টেন্ট দেখি না, পার্সোনাল চিনি না, বাট কিউট, মানে কাপল হিসেব কিউট ওইভাবে দেখি। খোদা লাগছে, আপু অনেক ভালো। রিদি শেখ। এই শেখ তো আপু। এদের মধ্যে বা এদের বাইরে বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে টপ 3 জনের নাম বল, যাদের তুই চোখ বন্ধ করে বিশ্বাস করস, চোখ বন্ধ করে ভালোবাসস। ইউটিউবার ভাই এখন পর্যন্ত তো কারোর সাথে আমি দেখি না কেউ এক কথায় ছিল। যদি বলতেন যে কে সবচেয়ে কম খারাপ, এটা আমারে বলেন, এটা বলতে পারেন। আচ্ছা, তাইলে সবচেয়ে কম খারাপ বা মানে ওই হিসেবে 3 জনের একটা লিস্ট। আমি এখানে মানে আমি তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, ধরেন আমি আর্থিক সজীব বাইরে বলবো ব্যাংকিং এর। কেন বলবো এটা হচ্ছে যে ধরেন আমাকে দিয়ে একটা খারাপ কাজ তার সাথে করানো হয়েছিল, আমি এটার সাথে কানেক্টেড, কিন্তু সে তো আর জানে না যে আমাকে দিয়ে করানো হয়েছিল। তার পয়েন্ট অফ ভিউতে তো দোষী কে? আমি, যে পিয়াল ওই সময় আমার সাথে এই জিনিসটা করছে, সেই সময় সে এটা নিয়ে কোনো মুখ খুলে না, কিছুই বলেনি। তো এরকম মানুষ তো খুব কম, যেখানে ওই চিনে না যায় না এর নিয়ে মানে আফ্রিদির টপিকটা, আফ্রিদি যার কিছু করে না সেও আফ্রিদির নিয়ে কথা বলতেছে। আর যার ওই সময় এরকম একটা মানে খুব একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, ক্যারেক্টার রিলেটেড যেটা হইলো রিসেন্টলি, সেটার কথা বলছিস? না না ওইটার না, আমার সাথে একটা পার্সোনাল জিনিসটা যে ছোট্ট একটা সিম্পল ইস্যু নিয়ে ধরেন আর্থিক ভাই না পারতে আমারে বলতেছে যে পিয়াল আমি সবার হয়ে আমি তোমার কাছে সরি বলতেছি, তুমি বাদ দাও। আচ্ছা, একজন গেল, আর 2 জন? যে হাসান,
হাসান তো আসলে সিঙ্গার। ইউটিউবার, তোর ইউটিউব চ্যানেল আছে পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, মানা যায় তাহলে। তারপরে হাসান তো একটু বেশি ইনোসেন্ট। ওর সাথে মিশার পর দেখলাম যে ও মানুষ বুঝে চলে চলে আর কি। আমারে যদি আসলে টপ 3 এখন জিজ্ঞেস করা হয়, তাহলে আমি আসলে নাম বলবো। একটা হচ্ছে আমার সুনেরার কন্টেন্ট ভালো লাগে। সুনেরা অনেক আনকমন কন্টেন্ট বানাইতেছে। আপনার কন্টেন্টের কথা জিজ্ঞেস করেন নাই, আপনি বলছেন কারে পার্সোনালি মানুষ হিসেবে ভালো। ইউটিউবে সে ভালো হলে তো আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লাগে সালমান মুক্তাদির, এক নাম্বার। সালমান মুক্তাদির তো আছেই, নাম্বার ওয়ানই থাকবে ভাই, মানে তার একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও আপনি কোনোদিন রিলেট করতে পারবেন না। কোনোদিন রিলেট করতে পারবে না। আর তার মার্কেটিং স্কিল, মানে এটা তো মানে একটা কোনোদিন আমাদের তো দু একটা ভিডিও মিলে যে মিলবেই, তার একটা ভিডিওর সাথে একটা ভিডিও কোনোদিনই মিলবে না। বাংলাদেশের আসলে ইউটিউবটার ফিউচার কি কি মনে হয়? কন্টেন্ট বাংলাদেশে যতদিন পর্যন্ত হচ্ছে ইউটিউব অফিস হবে না ততদিন পর্যন্ত কোনো ফিউচার নেই। ইউটিউব তোর কি মনে হয় বাংলাদেশে ইউটিউব অফিস দিবে? গুগলের যেখানে অফিস নেই, ইউটিউব অফিস দিবে না, কারণ কি ওই যে ফেসবুকে ধাপধুপ মনিটেশন আয়া পড়তেছে, তারপরে ফেসবুকে রিচ হয়ে যায় অনেক তাড়াতাড়ি। এখানে কিন্তু অর্গানিক ভিউটা পাওয়া যায় না। ধরেন আমার মন চাইছে যে ওমকে স্ক্রল করতে করতে একটা ভিউ কিন্তু হয়ে যায়, কিন্তু ইউটিউবে একটা সাবস্ক্রাইব করতে বা ইউটিউবে একটা দর্শক আনতে কিন্তু অনেক টাফ। ওইখানে কিন্তু আপনার অথেন্টিক জিনিসপত্র আনতে হয়। আপনার কন্টেন্ট দিয়ে আপনার এই ধরনের জর্নাল কন্টেন্ট যারা দেখে তাদেরকে যে গেদার করাটা, এটা কিন্তু একটা লং টার্ম বা লং প্রসেসের। আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে, কিছু ওয়ে মেনটেন করতে হবে, পয়েন্ট মেনটেন করতে হবে, কন্টেন্ট চুজ করতে হবে, কন্টেন্টের প্রতি হচ্ছে যে অনেক প্যাশনেট হতে হবে, তারপরে যে সেটা আপনার একটা চ্যানেল বিল্ড আপ হয়। কিন্তু ফেসবুকে এখন ওই যে কালকে চ্যানেল খুলছে, পেজ খুলছে, ওই 5 দিন পরে দেখা যায় মনিটাইজেশন অন করে ফেলেছে, সেও কন্টেন্ট ক্রিয়েটর। তখন ফেসবুক অফিস আসলে ইউটিউব অফিস আমার মনে হয় না আসবে, কারণ ইউটিউব থেকে মানুষ আরো সরিয়ে যেতেছে। ইউটিউবার একসময় আমাদের দেশে ইউটিউবারদের অনেক দাম ছিল, কারণ আমি নিজে ডিরেক্টর হিসেবে বা এডিটর হিসেবে যে দাম পাই নাই। আমি 1 লাখ সাবস্ক্রাইবার, ধরুন আমার তো 2.5 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত ছিল চ্যানেলটা, মানে 1 লাখের পরে সিলভার বাটনে যে আমি পাওয়ার পর যে মানে একটা সম্মান পেয়েছি মানুষের কাছে, যেখানে গেছি বা কোথাও, মানে অন্যরকম একটা রেসপেক্ট করতো মানুষজন। কিনে খাইতে হয় না টাকা। এইটাই মানে মানুষ আসলে চায়। তখন তো আমি লজ্জা পাইতাম, ওনারা অফার করতো, মানে নিতে চাইতো না। কিন্তু এখন তো যে রেস্টুরেন্টে যা বলে যে আমার 2 লাখ ফলোয়ার, আমি আর যে খাবারটা দিবেন এটা ভিডিও করে দিচ্ছি, আমি পে করতে পারবো না। যেমন এখনকার মানুষ আসলে কন্টেন্ট ক্রিয়েশন বা ইনফ্লুয়েন্সার লাইফে এই কারণে ঢুকতেছে যে ফ্রিতে প্রোডাক্ট পাওয়া যায়, বাসায় প্রোডাক্ট দেওয়া যায়, টাকাও পাওয়া যায়, প্রোডাক্টও পাওয়া যায়, বা প্রোডাক্ট সেলও করা যায়, মানে চতুর্মুখী প্রফিট। এরকম খাম ভর্তি 10,000 টাকা পেলে কে না ইভেন্টে যায়? কারণ সেটা কথা হচ্ছে এই যে ধরেন আমি তো অভ্যস্ত এগুলাতে, আমি তার জবাব দিব হচ্ছে যে আমার সামনে এসে মানে গালি দিতে পারবো। তো আমি ওই কমেন্টে গালি খাই অভ্যস্ত কখন থেকে জানেন, আর মজা লাগে এখন যখন থেকে ডলার দেয়। তো ও একটা কমেন্ট বেশি করলে, গালি দিলে এঙ্গেজমেন্ট কাউন্ট হয়, এই জন্য আমি মজা পাই, আমি রিপ্লাই আমার করি না। কিন্তু ওইটার কথা না, কথা হচ্ছে যে এই যে আমার সাথে যে আপনি আছেন, আমার জন্য যে এই কন্টেন্টের পর থেকে যে আপনারা মানুষজন যে গালি দিবে যে না, আমি এই যে ক্যামেরার সামনে বলবো ভাই আপনারা গালি দেন। আপনারা গালি দিলে কি হয় জানেন? আপনাদের যেমন মনে শান্তি আসে, আমরাও এটা দেখে শান্তি পাই। কেন জানেন? কারণ ওই যে আপনি যে গালিটা দিতেছেন, আপনি যে কেমন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, আমরাও বুঝতে পারতেছি, এবং আমরা এটা মেনে নেই। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, যারা অরিজিনালি সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্যই আসছি, তারা গালির জন্য রেডি আছি। এখন গালিটা আপনি কত ভালো গালি দিতে পারেন সেটা ডিপেন্ড করবে আপনি কত এক্সপার্ট সেটার উপরে। কমেন্টে দাবি জানায় যে ইমার্জেন্সি অ্যারেস্ট করা হোক এই অপরাধে। আমি কই ভাই ইয়াটা কত, মানে কোন আইন অনুযায়ী, কত ধারা অনুযায়ী? এই পোস্টে যদি আমি বলি, পডকাস্টটা করতেছি, এই পোস্টের ভিডিওর উপরে যদি কারো কোনো ডাউট বা কোনো কিছু যদি আইনগত কোনো প্রবলেম ক্রিয়েট করে যদি কেউ যদি বলেন যে এদের আইনের আওতায় আনা উচিত, আমার আগে অ্যাটলিস্ট আমারে জিজ্ঞেস করে নিন। আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, সাইবার ক্রাইম নিয়ে কাজ করি, এতটুকু জানেন। বাংলাদেশে এমন কোনো আইন নেই যেটা আমি জানি না। সো অ্যাটলিস্ট আইনের ভয় দেখা লাভ নেই। আমরা অতটুকু চেষ্টা করছি, এখানে যা বলা হয়েছে সব কিছু স্ট্রেইট কাট, সোজা সাপটা, কোনো কিছু ঢাকাঢাকি নেই, মিথ্যা কথার কোনো সুযোগ নেই, চাপাবাজির কোনো জায়গা নেই। একটা মানুষও বলতে পারবে না এখানে কোনো স্টোরি মিথ্যা, কোনো স্টোরি চাপাবাজি। বললাম যে প্রুফ করতে পারলে যা বলবে তাই। আমরা চাই প্রত্যেকে ভালোভাবে লাইফ লিড করুক, ভালোভাবে থাকুক। ভুল যাদের হয়ে গেছে তারা তো করে ফেলছেই, তো তাদেরও যেহেতু প্রত্যর্পণ করার ব্যবস্থা আছে, তো যারা ইউটিউবে ছিল বা কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে যারা এই ভুলভাল যাই হোক এগুলো করে বসে, তারাও যাতে আসলে একটা ভালো পজিশনে চলে আসতে পারে, মানুষ যাতে তাদেরকে আবার পজিটিভলি নিয়ে নেয়। কারণ RS ফাহিমেরও অনেক ভালো ফলোয়ার আছে, আবার তৌহিদ আফ্রিদিরও অনেক ভালো ফলোয়ার আছে। আসলে কিন্তু তৌহিদ আফ্রিদি RS ফাহিম খারাপ না,
এটা কি খারাপ নাকি ওরা মানে কি আমিও যে ভয়টা পাইছি আমিও সে অনেক ভয় পাইছি এরাও ভয় পাইছে আমার মত হয়তো বা এরকম কি ধরেন এই জিনিসটা তো খারাপ না এই ক্যাম্পেইনের জন্য ডাকছে যে আমরা তো অনেক ক্যাম্পেইন করছি জীবনে তো আমরা তো ফেস করি না এটা কি ক্যাম্পেইন তারা কি জানে আমরা কি করছি ক্যাম্পেইন মানে কি কোনো একটা প্রমোশন করতে হবে কোনো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হবে বা কোনো কিছু আসতেছে হ্যাঁ এইগুলো জিনিসপত্র তো ওই ডাকার কারণে সবাই গেছে যে ওদের দোষ দিব ওরা তো মানুষ খুন করতে যায় নাই না। তো এখন দোষটা কোন জায়গায় হয়ে গেছে কি সবাই মিলে সলিউশন না করে সবাই মিলে করছে কি নিজে বাঁচার জন্য ওই দুজন দেখছে সবাই মিলে যদি তখন এটাই বলতো যে আমরা এই ব্যাপারে কোনো কন্টেন্ট বানাইতে চাই না, না আমরা সবাই মিলে না করে দিছি শেষ ওই দুজনের নাম এসে পড়ছে সবাই মিলে এই সুযোগ হয়েছে কি ওর উপর চাপা একজন ওইটা খারাপ বলে বসে যে আমাদের বানানো উচিত, হ্যাঁ এরকম কিছু ছাগলরে আসলে ইন্ডাস্ট্রি থেকে সরানো উচিত। তুই জানোস আমি ভাই সোজা সাপটা মানুষ, আমি অনেক স্ট্রেট কাট কথাবার্তা বলি, আমার হাতে যাতে না পড়ে লিগালি। আরএস ফাহিম তো ন্যাশনাল ইস্যু, তৌহিদ আফ্রিদি ন্যাশনাল ইস্যু, বাট যাদের নাম আসতেছে এদেরটা কিন্তু ন্যাশনাল ইস্যু হবে না, এগুলো আজ পার্সোনাল ইস্যু। এই ব্যাপারগুলো ঠিক না, এভাবে করে সবার একটু বোঝা উচিত। সবার সুন্দরভাবে যে যার মতো কন্টেন্ট বানান, কারো পিছনে লাগা দরকার নেই। একসময় বহুত হুট করে অনেক রোস্ট হয়েছিল, রোস্ট কিন্তু এখন বন্ধ হয়ে গেছে অলমোস্ট, সেই দিন কিন্তু এখন নাই। এই যে কত সুন্দর সুন্দর ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও বানাইতেছে, মজা লাগে ওদের ভিডিওগুলো হাস্যকর কন্টেন্ট। রাকিব ভাইয়ের সাথে আমার প্রায় কথা হয়, কোনোই নেই, অহংকার নাই, মাটির মানুষ। আমরা অনেকেরই চিনি, সবারই তো আমার বলা প্রোফাইলে কেন ছবি আপলোড দিতে হইব? হ্যাঁ দিলে বলবো যে শো অফ করতে, এই যে আমার যেটা বলতেছে আমি দিছি দেখে তা আমি কাজ করতেছি, আমি রেগুলার আপডেটে কি দিব আমি? কোনো সমস্যা নেই। তা আমি জেলে যে আপেলের ছবি দিলাম ওর লগে ছবি আপলোড দিতে দিব, যে ওর লগে দিয়ে গেছি ওর লগে দিয়ে যেতে দিব। আমি যখন যার সাথে কাজ করবো আমি তার সাথে তো ছবি আপলোড দিব, নাকি আমি ফিক্সড আমার মানে জন্মটা হয়েছে তো ওই দাফের সাথে খালি কাজ করার লেগা, আগে পিছিয়ে কিচ্ছু নাই। তো ওই আপনাদেরকে বিয়ে করে বসছে যে ওর সাথে ছাড়া অন্য কোনো চ্যানেল এই লোক জেলে আমি কেন কাজ করতেছি শুটিং এর দিয়ে দিই, আমার ভিডিওতে রিপ্লাই আসে এরকম যে আপনার ভাই জেলে আর আপনি এভাবে কাজ করে বেরিয়েছেন, আপনাদের বিবেক বুদ্ধিতে কিচ্ছু কাজ করেন, আপনার কেমন বন্ধু, আপনাকে বন্ধু এরকম বন্ধু যেন আল্লাহ তার শত্রুরাও আমার শত্রুরাও না দেয়। এরা যে পরিমাণ ধৈর্য ফেসবুক এবং ইউটিউবের কন্টেন্টের উপরে দেয়, এটা যদি তারা তাদের রিয়েল লাইফে পড়াশোনা বাংলাদেশের জিডিপি এরকম এই থাকতো না তো ভাই, জিডিপি এত বাজে অবস্থায় থাকতো না। এখন সব কথার এক কথা শেষ কথা, এই যে টপিকটা তৌহিদ আফ্রিদি টপিক, আমার সাথে তৌহিদ আফ্রিদির কি সম্পর্ক, আরএস ফাহিম কল, এইগুলা নিয়ে আমি আর কোনোদিন কোথাও আর একটা কথা বলতে চাই না। এই জন্য আমি এই পুরা এত বড় করে ডিটেলসে জিনিসটা বলা, কারোর সাথে কথার অমিল হইলেই ওই দালাল। নিজের জন্য কথা বললে যদি দালাল হইতে হয়, তাহলে নিজের জন্য কথা বলে দালাল হয়ে ভালো, বলে না অন্যের কথায় ছাগল হওয়া চাইতে নিজের কথায় পাগল হওয়া ভালো। তো এই কিন্তু বারবার ওগুলোকে পাগল মনে হয় এক দফা বলছি, এটাই শেষ। আমার মনে করেন আমার জায়গা থেকে আমি সম্পূর্ণ ক্লিয়ার, এই ব্যাপারে আমার আর কোনো কিছু বলার নাই। নেক্সটে আমরা আমাদের কন্টেন্টে আমরা অন্য টপিক নিয়ে কথা বলবো। দেশে অনেক ধরনের সমস্যা আছে, এটা একটা ফালতু সমস্যা আমার মনে হয়, কারণ দিন শেষে সবাই বের হয়ে যাবে, সবাই যে যার মতো লাইফ লিড করবে এবং সবার সাথে সবার সম্পর্ক ঠিক হয়ে যাবে। দেখবেন যে দিন শেষে আমরা একসাথে, আপনারাই না আমাদের কাছে যেতে পারবেন না এর কাছে যেতে পারবেন। আমার টার্গেট হচ্ছে যে আমার ইউটিউবের অডিয়েন্স, যাদের জন্য আমার এই কথাগুলো বলা, যে আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা হচ্ছে যে শেয়ার, এটা অনেক ম্যাটার করে আমার জন্য। তো আপনারা কোন গেস্টকে দেখতে চান আমাদের পরের এপিসোডে, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব যে তাকে নিয়ে আসার জন্য, আর স্টুডিওটা আরো সুন্দর করে সাজানোর জন্য, রেগুলার যেন আরো ভালো ভালো কন্টেন্ট হয়, একসাথে 2-3 জন যেন আমরা করতে পারি স্টুডিও অত বড় তৈরি করার জন্য। আখের রস যেমন হয় না, বরফ ছাড়া একদম কোনো কিছু ছাড়া জাস্ট চিপে যে রসটা বেরোয়, পুরো শোটাই হচ্ছে ওইভাবেই ক্রিয়েট করা হয়েছে। সো এর বাইরে কিছুই নেই। আশা করব পিয়াল যখন কন্টিনিউ করবে, হোস্ট করবে, তখন পিয়ালও এটাকে রাখার চেষ্টা করবে। ইভেন এখানে কোনো কাটছিট তো আসলে হয়ই, কিন্তু অ্যাটলিস্ট স্টোরি লাইনগুলো যেগুলো আছে সেগুলো যাতে একদম রিয়েল বের হয়। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।